থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল এগেইন টু মাই ক্লাস। আজকে আমরা ক্লাস 11 পদার্থবিদ্যার সরল দোলগতি মানে সিম্পল হারমোনিক মোশন নিয়ে আলোচনা শুরু করব। এই সরল দোলগতি আলোচনার পূর্বে প্রথমে গতি কাকে বলে, পর্যাবৃত্ত গতি কাকে বলে, দোলগতি কাকে বলে এবং শেষে সরল দোলগতি কি তার সম্পর্কে ডিটেলস সমস্ত কিছু জানব। তো সরল দোলগতির আলোচনায় প্রথমে গতি কাকে বলে। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে যদি কোনো বস্তুর বা বস্তুকণার অবস্থান পরিবর্তন করে তবে তাকে গতি বলে। বস্তু বা বস্তুকণার সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার অবস্থান পরিবর্তিত হচ্ছে, তার এই অবস্থাকে গতি বলে। আর পর্যাবৃত্ত গতি, যে গতি নির্দিষ্ট সময়ের ব্যবধানে পুনরাবৃত্ত হয়, নির্দিষ্ট সময় অন্তর অন্তর গতি পুনরাবৃত্ত হয়, সেই গতিকে বলে পর্যাবৃত্ত গতি। মানে কোনো গতিশীল বস্তু বা বস্তুকণা যদি নির্দিষ্ট সময় ব্যবধানে নির্দিষ্ট সময় পরে একই পথে গতিশীল হয়ে আবার পূর্বের অবস্থানে আসে। কোনো গতিশীল বস্তু বা বস্তুকণা একই পথে গতিশীল হয়ে যদি নির্দিষ্ট সময়ে ব্যবধান পড়ে আবার পূর্বের অবস্থানে ফিরে আসে বারবার, তবে তার গতিকে বলা হয় পর্যাবৃত্ত গতি। ইংরেজিটা বেশ ভালো। দ্য মোশন হুইচ রিপিটস ইটসেলফ আফটার এ ফিক্সড ইন্টারভ্যাল অফ টাইম ইজ কল্ড পিরিয়ডিক মোশন। নির্দিষ্ট সময় অন্তর অন্তর আবার পূর্বের অবস্থানে ফিরে আসবে একই পথ অতিক্রম করে, সেই গতিকে বলা হয় পর্যাবৃত্ত গতি। যেমন ঘড়ির কাঁটার গতি নির্দিষ্ট সময় পর পর যে কোনো স্থানে থেকে যদি ধরি আমি, যে এই অবস্থান থেকে শুরু হলো, নির্দিষ্ট সময় পর আবার সেই অবস্থানে ফিরে আসবে, নির্দিষ্ট সময় পর আবার সেই অবস্থানে ফিরে আসবে। বা সূর্যকে কেন্দ্র করে যে গ্রহগুলি আবর্তন করে, যদিও উপবৃত্তাকার কক্ষপথে, তো সূর্যকে কেন্দ্র করে যে উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করে গ্রহগুলি, পৃথিবীকেই ধরি না কেন, যে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড পর ঠিক একই অবস্থানে ফিরে আসে, ঠিক একই অবস্থানে ফিরে আসে। তো এই গতি হচ্ছে পর্যাবৃত্ত গতি। বা একটা পেন্ডুলামের গতি, এই পেন্ডুলাম দুলছে, তাহলে এখান থেকে যদি যাত্রা শুরু করে গেল, আবার ফিরে এই আগের অবস্থানে আবার যখন আসলো, শুধু অবস্থান না, অভিমুখও একই হতে হবে। এমন না যে এটা মিডিল পয়েন্ট বা মিন পয়েন্ট বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট বলে এদিকে গেল চলে আসলো, তাহলে পূর্ণ গতি হলো না, আবার এদিকে এসে এদিকেই যাবে, কারণ শুরু করেছিল এদিকে যাওয়া দিয়ে। তাই পুনরায় আবার লাস্ট পয়েন্টে আসার পরে যখন এই অবস্থানে একই অভিমুখে যাওয়া শুরু করবে, তখন পূর্ণ পর্যাবৃত্ত গতি সম্পন্ন হয়। তাহলে পর্যাবৃত্ত গতি সমবৃত্তীয় গতিও হয়, ঘড়ির কাঁটার গতি হয়, পেন্ডুলামের গতি হয়, একটা ইলেকট্রিক ফ্যান ঘুরছে সেটাও পর্যাবৃত্ত গতি। মানে দ্য মোশন হুইচ রিপিটস ইটসেলফ আফটার এ ফিক্সড ইন্টারভ্যাল অফ টাইম, নির্দিষ্ট সময়ের ব্যবধানে যে গতি নিজেকে পুনরাবৃত্ত করে তাকে বলা হয় পর্যাবৃত্ত গতি। তাহলে কি লিখলাম আমরা? গতি সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোনো বস্তু বা বস্তুকণার অবস্থান পরিবর্তন হলে তার অবস্থাকে গতি বলে। আর পর্যাবৃত্ত গতি, যে গতি নির্দিষ্ট সময়ের ব্যবধানে পুনরাবৃত্ত হয় তাকে পর্যাবৃত্ত গতি বলে।
যেমন ঘড়ির কাঁটাগুলির গতি, সূর্যের চারদিকে গ্রহগুলির গতি, ঘূর্ণায়মান বৈদ্যুতিক পাখার গতি, সরল দোলকের গতি বা স্প্রিং মাস সিস্টেম, যেটা স্থিতিস্থাপক স্প্রিং যদি টেনে ছেড়ে দেওয়া যায় তার যে গতি, বা টান টান করা তার, তাকে যদি টেনে ছেড়ে দিই তার যে গতি, সেগুলো প্রত্যেকটাই হচ্ছে পর্যাবৃত্ত গতি। মানে নির্দিষ্ট সময় পরে আবার সেই গতিটা একইভাবে চালু হচ্ছে। নির্দিষ্ট সময় ব্যবধানে যে গতি শুরু হয়েছিল যেভাবে, আবার সেভাবে সেই জায়গা থেকে চালু হচ্ছে। তো এরকম গতিকে বলা হচ্ছে পর্যাবৃত্ত গতি। এরপরে আমরা আলোচনা করব দোলগতি। এটা হচ্ছে পিরিয়ডিক মোশন, এটা মোশন। এরপরে হারমোনিক মোশন বা অসিলেশন, যাকে বলা হচ্ছে দোলন বা কম্পন। অর্থাৎ কি বলা হয়, oscillation or harmonic motion and vibration। এটাও অবশ্যই পর্যাবৃত্ত গতি। এই পর্যাবৃত্ত গতির বৈশিষ্ট্য খানিকটা আলাদা। এখানে যেমন সমবৃত্তীয় গতি, পর্যাবৃত্ত গতি, যেখান থেকে যাত্রা শুরু করলো আবার নির্দিষ্ট সময় পরে, যাকে বলা হয় পর্যায়কাল, নির্দিষ্ট সময় পরে এখানেই ফিরে আসলো। এ থেকে এদিকে যাত্রা শুরু করেছিল, নির্দিষ্ট সময় পরে এখানেই ফিরে আসলো। একটা সরল দোলকের মানে পেন্ডুলাম, তার বব এখান থেকে এদিকে যাত্রা করলো, এই জায়গায় যাওয়ার পরে আবার ফিরে আসলো, এদিকে গেল আবার ফিরে আসলো, এই বরাবর যাতায়াত করছে। এটা মিডল পয়েন্ট, ইকুইলিব্রিয়াম পয়েন্ট বলা হয়, মিন পজিশন বলা হয়। তাহলে এই গতিগুলো প্রত্যেকটাই পর্যাবৃত্ত গতি। নির্দিষ্ট সময় অন্তর অন্তর, নির্দিষ্ট সময় পরে পূর্বের অবস্থানে ফিরে আসে একই পথ অবলম্বন করে। কিন্তু এই গতিগুলার মধ্যে, পর্যাবৃত্ত গতিগুলার মধ্যে যে গতিটি একই পথ বরাবর যাওয়া আসা করে, আগে পিছে যাওয়া আসা করে, একই পথ বরাবর আগে পিছে যাওয়া আসা করে, সামনে পিছনে, টু অ্যান্ড ফ্রো, বা উপর নিচে বা বামে ডানে, একই পথ বরাবর যাতায়াত করবে, টু অ্যান্ড ফ্রো মোশন হবে যে পর্যাবৃত্ত গতির, সেই পর্যাবৃত্ত গতিগুলিকে দোলন বা কম্পন বলে, অসিলেশন বা হারমোনিক মোশন বা ভাইব্রেশন বলে। কিন্তু সমবৃত্তীয় গতি অবশ্যই পর্যাবৃত্ত গতি, একই পথ ধরে একটা নির্দিষ্ট সময় পরে পূর্বের অবস্থানে ফিরে আসে। কিন্তু সমবৃত্তীয় গতি টু অ্যান্ড ফ্রো না, আসা যাওয়া করছে না। তাই সমবৃত্তীয় গতি বা সূর্যের চারপাশে গ্রহগুলির গতি, সেগুলো পর্যাবৃত্ত গতি, কিন্তু দোলন গতি না, হারমোনিক মোশন না, অসিলেশন না। তাহলে দোলন বা কম্পন কাকে বলছে? পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু বা বস্তুকণা যদি একই পথ বরাবর বারবার যাওয়া আসা করে, টু অ্যান্ড ফ্রো, আগে পিছে, উপর নিচে, বামে ডানে, তাহলে সেরকম পর্যাবৃত্ত গতিকে আরও স্পেসিফিক নাম দেওয়া হয়েছে দোলন বা কম্পন। এবার এই দোলনের যদি অল্প বিস্তার হয়, পর্যায়কাল কম হয়, তাহলে এরকম পর্যাবৃত্ত গতিকে বলা হয় কম্পন। কিন্তু যদি একটু বেশি বিস্তার হয়, পর্যায়কালটা অপেক্ষাকৃত বেশি হয়,
তখন তাকে দোলন বলে। আর ক্ষুদ্র পর্যায়কালের মধ্যে ক্ষুদ্র বিস্তার, তাহলে কম্পন। আর বিস্তার যদি অপেক্ষাকৃত বেশি হয়, পর্যায়কালটা খানিকটা বড় হয়, তবে সেরকম পর্যাবৃত্ত গতি যেটা টু অ্যান্ড ফ্রো, যাওয়া আসা, আগে পিছে, উপর নিচে, বামে ডানে, এরকমও হতে পারে, এটাও পর্যাবৃত্ত গতি, বা এই বরাবরও পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতি। এবং এটাকে বলা হচ্ছে দোলন। অবশ্যই পর্যাবৃত্ত গতি, কিন্তু সেটাকে এক্সট্রা বলা হচ্ছে দোলন, যেহেতু যাওয়া আসা করছে, বা এই বরাবর যাওয়া আসা করছে, বা এই বরাবর যাওয়া আসা করছে। টু অ্যান্ড ফ্রো মোশন হলে সেটাকে বলা হচ্ছে দোলন বা কম্পন। তাহলে এবার কি লিখলাম? দোলন বা কম্পন, অসিলেশন और हार्मोनिक मोशन एंड ভাইব্রেশন। অসিলেশন और हार्मोनिक मोशन বলতে দোলন, আর ভাইব্রেশন বলতে কম্পন। তো সংজ্ঞা কি? পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু বা বস্তুকণা যদি একই পথ বরাবর বারবার এদিক ওদিক, মানে টু অ্যান্ড ফ্রো, আসা যাওয়া করে, তবে তার গতিকে দোলন বা কম্পন বলে। এরকম হতে পারে দোলন, অথবা এরকমও হতে পারে, অথবা উপর নিচে হতে পারে, আগে পিছে হতে পারে, টু অ্যান্ড ফ্রো লাগবে, তবে তাকে বলা হচ্ছে দোলন বা কম্পন। এবার কম্পন কাকে বলবো? যদি ক্ষুদ্র সময় পর্যায়কাল, ক্ষুদ্র সময়ের মধ্যে তার পর্যাবৃত্ত গতি সম্পন্ন করতে পারে, যাকে পর্যায়কাল বলে, আমরা পরবর্তীতে ডিটেলস আলোচনা করব। এবং মিডল পয়েন্ট থেকে অল্প দূরে গেছে, বামে ডানে অল্প দূরে গেছে, যাকে বিস্তার বলি। মিডল পয়েন্ট থেকে, মিন পজিশন থেকে, ইকুইলিব্রিয়াম পজিশন থেকে যে কোনো দিকে সর্বোচ্চ যে সরণ, যাকে বিস্তার বলে, আমরা ডিটেলস আলোচনা করব আরও। তো বিস্তার যদি ছোট হয়, পর্যায়কাল যদি কম হয়, তখন সেই পর্যাবৃত্ত গতিকে কম্পন বলা হচ্ছে টু অ্যান্ড ফ্রো মোশনের। আর পর্যায়কাল আর বিস্তার যদি বেশি হয়, তখন তাকে দোলন বলা হচ্ছে। তাহলে দোলন বা কম্পন পর্যাবৃত্ত গতিরই অংশ। পর্যাবৃত্ত গতির কিছু কিছু পর্যাবৃত্ত গতি আছে, যে পর্যাবৃত্ত গতিগুলা টু অ্যান্ড ফ্রো হয়, তাদের বলা হচ্ছে দোলন বা কম্পন। এবং আমরা বলতে পারি যে সমস্ত দোলগতি, দোলন বলতে দোলগতি, সমস্ত দোলগতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সমস্ত পর্যাবৃত্ত গতি দোলগতি নয়, দোলন নয়। কারণ পেন্ডুলাম দুলছে, একটা টান টান করা তারকে কাঁপিয়ে দিলাম, আপ ডাউন হচ্ছে। একটা স্প্রিং মাস সিস্টেম, স্প্রিংটাকে টেনে ছেড়ে দিলাম, আপ ডাউন করছে। সূর্যের চারদিকে গ্রহ ঘুরছে, ঘড়ির কাঁটা ঘুরছে, বৈদ্যুতিক ফ্যান ঘুরছে, সবাই এগুলা পর্যাবৃত্ত গতি। কিন্তু এদের মধ্যে যারা যারা টু অ্যান্ড ফ্রো মোশন করছে, একই পথ বরাবর আগে পিছে, উপর নিচে যাতায়াত করছে, সেগুলাই, সেই পর্যাবৃত্ত গতিগুলি শুধু হচ্ছে দোলন বা অসিলেশন বা ভাইব্রেশন। তাই বলা যায় সমস্ত দোলগতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সব পর্যাবৃত্ত গতি দোলগতি নয়। যেমন সূর্যের চারপাশে ঘুরছে, সমবৃত্তীয় গতি, এগুলো দোলগতি না, কারণ টু অ্যান্ড ফ্রো হচ্ছে না, আগে পিছে একই পথ বরাবর বারবার যাতায়াত হচ্ছে না। সূর্যের চারপাশে গ্রহগুলো ঘুরছে, পর্যাবৃত্ত গতি অবশ্যই, কিন্তু দোলগতি নয়, দোলন না, বা কম্পনও না এগুলো। তাই সকল দোলগতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি দোলগতি নয়। এবার আমরা দোলগতি এবং দোলগতির অন্তর্গত এক প্রকারের দোলগতি, যাকে বলা হয় সরল দোলগতি,
তো সরল দোলগতি আর দোলগতির মধ্যে কি পার্থক্য এবং এই সরল দোলগতির বৈশিষ্ট্যই বা কী আমরা জানব। যে দোলগতির বৈশিষ্ট্য হচ্ছে যে এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স টু দি পাওয়ার এন। সরল দোলগতি আলোচনার পূর্বে আমরা দোলগতি জানব। দোলগতি জানলাম আমরা যে টু অ্যান্ড ফ্রো মোশন, একই পথ বরাবর বারবার আগে পিছে আসা যাওয়া করবে বস্তুকণা, সেই গতিকে বলা হচ্ছে দোলগতি। ক্ষুদ্র বিস্তার, ক্ষুদ্র পর্যায়কাল হলে ওই দোলগতিকে কম্পনও বলা হয়। তো দোলগতির বৈশিষ্ট্য হচ্ছে এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স টু দি পাওয়ার এন। এফ বলতে প্রত্যানয়নকারী বল, রেস্টোরিং ফোর্স। আসা যাওয়া যে করবে, গতিশীল যে হবে, নিশ্চয় একটি বল সেখানে রয়েছে। তো সেই বল রেস্টোরিং ফোর্স ইকুয়ালস টু মাইনাস কে এক্স টু দি পাওয়ার এন। কে একটি ধ্রুবক, এফকে বলা হয় প্রত্যানয়ক বল। রেস্টোরিং ফোর্স কেটা হচ্ছে একটা ধ্রুবক, আপাতত এটুকুন মনে রাখলেই হবে। পরে আমরা জানবো কে ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার, আর এক্স হচ্ছে সাম্য অবস্থান থেকে সরণ। বস্তু কণার সরণ। যে আমরা পেন্ডুলামের কথাই যদি ভাবি, সাম্য অবস্থান, মিন পজিশন, ইকুইলিব্রিয়াম পজিশন, এখান থেকে এদিকে গেল, আবার ওকে রেস্টোরিং ফোর্স টেনে নিয়ে আসছে মাঝ পয়েন্টে। কিন্তু টেনে নিয়ে আসার পরে মাঝ পয়েন্টে আসার পর রেস্টোরিং ফোর্স আর কাজ করছে না, প্রত্যানয়নকারী বল, প্রত্যানয়ক বল আর কাজ করছে না। কিন্তু ওই যে আসছে মিডিল পয়েন্টে আসার পরে, মিন পজিশনে আসার পরে তার গতি বেড়ে যায়, তাই গতিজাড্যের জন্য আবার এদিকে চলে যায়। আবার রেস্টোরিং ফোর্স তাকে মিন পয়েন্টে, মিন পজিশনে আনার চেষ্টা করে, আবার এদিকে চলে যায়, আবার এদিকে আসে। তো এই রেস্টোরিং ফোর্স, রিস্টোরিং ফোর্স, প্রত্যানয়ক বল যে ফিরিয়ে আনছে, ফিরিয়ে আনার চেষ্টা করছে, সেই বল ইকুয়ালস টু মাইনাস কে এক্স টু দি পাওয়ার এন। এটা হচ্ছে দোলগতির রেস্টোরিং ফোর্সের ফর্মুলা, যেখানে এন এর মান, এখানে এন এর মান 1 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, 9 হতে পারে, অর্থাৎ অযুগ্ম পূর্ণ সংখ্যা হয়। এটা দোলগতির বৈশিষ্ট্য। দোলগতির রেস্টোরিং ফোর্স, প্রত্যানয়ক বল, এই ফর্মুলা দিয়ে প্রকাশ করা হয়, যেখানে এন এর মান 1, 3, 5, 7 ইত্যাদি। এই দোলগতি এরকমও হতে পারে, ঢেউ খেলানো, এরকমও হতে পারে, একই পথ বরাবর বারবার আগে পিছে যাতায়াত করছে। কিন্তু এই টাইপের যদি দোলগতি হয়, মানে সরল রেখা বরাবর, ওটাও দোলগতি, সরল রেখা বরাবরও দোলগতি, সরল রেখা বরাবর যদি দোলগতি হয়, যেখানে রেস্টোরিং ফোর্সের ফর্মুলাতে এন এর মান 1 হয়ে যায়, অর্থাৎ যদি এমন হয়, যদি n ইকুয়াল টু 1 হয়, তাহলে এই ফর্মুলাটা কি দাঁড়ায়? f ইকুয়াল টু মাইনাস কে এক্স। অর্থাৎ দোলগতির যে মধ্যে যে সিম্পলেস্ট দোলগতি, হারমোনিক মোশনের মধ্যে যেটা মোস্ট সিম্পল, x ইকুয়াল টু 1, সেক্ষেত্রে কার্ভ হওয়ার চান্স থাকলো না,
সরল রৈখিক হয়ে গেল আগে পিছে আসা যাওয়া টু অ্যান্ড ফ্রো মোশন, বাট লিনিয়ার টু অ্যান্ড ফ্রো মোশন, রৈখিক পর্যাবৃত্ত গতি, যার প্রত্যানয়ক বল, প্রত্যানয়নকারী বল, রিস্টোরিং ফোর্স সরণের সঙ্গে ডাইরেক্ট সমানুপাতিক। সরণের বর্গের সঙ্গে, সরণের কিউবের সঙ্গে, সরণের 5 পাওয়ারের সঙ্গে, সরণের 7 পাওয়ারের সঙ্গে নয়, সরণের 1 পাওয়ারের সঙ্গে, অর্থাৎ ডিরেক্টলি সরণের সঙ্গে সমানুপাতিক হচ্ছে প্রত্যানয়নকারী বল, প্রত্যানয়ক বল, রিস্টোরিং ফোর্স। তখন এই দোলগতিকে কি বলা হয়? সরল দোলগতি। কারণ এই মানগুলোর মধ্যে যেটা সিম্পল মান, সব থেকে ছোট মান, সেটা এখানে বসানো হয়েছে। এই দোলগতিকে কি বলা হয়? সরল দোলগতি। তাহলে সরল দোলগতির প্রত্যানয়নকারী বলের ফর্মুলা কি? F = -kx। তাহলে বৈশিষ্ট্য কি সরল দোলগতির? সরল দোলগতির বৈশিষ্ট্য প্রত্যানয়নকারী বল সরণের সমানুপাতিক। অর্থাৎ যদি সরল রেখায় ক্ষুদ্র যদি কৌণিক সরণ হয়, 4 ডিগ্রি কৌণিক সরণের মধ্যে যে পেন্ডুলাম গতিশীল হয়, সেটা সরল রেখা হয়ে যায়। কৌণিক বিস্তার যদি বেশি হয় তাহলে বক্ররেখা হয়ে যাবে, কিন্তু যদি কৌণিক বিস্তার অল্প হয় তাহলে বলতে পারি এই সরল রেখা বরাবর এটা মিন পয়েন্ট, এদিকে সরল দোলগতি যাতায়াত করছে। এটা মনে করলাম মিন পজিশন x = 0, এটা মনে করলাম x = a, সর্বোচ্চ সরণ এই পর্যন্ত, আবার ব্যাক আসে, আবার এদিকে আসে, আবার ব্যাক যায়, এটা x = -a, এখানে t = 0। তাহলে কি হবে? যেই কণাটা এদিকে চলে যাবে, রিস্টোরিং ফোর্স ওকে টেনে আনবে, কিন্তু গতিজাড্যের জন্য সে আবার এদিকে চলে আসবে, আবার রিস্টোরিং ফোর্স থেকে টেনে নিয়ে যাবে। তাহলে রিস্টোরিং ফোর্স প্রত্যানয়নকারী বল, মিডিলে কত? মিডিলে 0। এক্সের মান যখন 0, প্রত্যানয়নকারী বল কি হচ্ছে? 0। এক্সের মান যখন সর্বোচ্চ বিস্তারের সমান, এটাকে বলে বিস্তার। মিন পজিশন থেকে, সাম্য অবস্থান থেকে সর্বাধিক যে সরণ, এখান থেকে সরণ বলেছি, ডিস্টেন্স না, সর্বাধিক যে সরণ, তাকে বলা হচ্ছে বিস্তার। তো প্রান্ত অবস্থানে যখন যাবে তখন আবার ফিরে আসা শুরু করবে। কেন? প্রান্ত অবস্থানে রিস্টোরিং ফোর্স বেশি, এক্সের মান সর্বোচ্চ, এক্সের মান সর্বোচ্চ মানে রিস্টোরিং ফোর্স সর্বোচ্চ, তাই ফিরিয়ে নিয়ে আসবে। যখন ওর দিকে যাবে আবার রিস্টোরিং ফোর্স উল্টা দিকে কাজ করবে। তো রিস্টোরিং ফোর্স কি কাজ করে? সব সময় কাজ করে মিন পজিশনে আনার চেষ্টা করার জন্য। তাহলে রিস্টোরিং ফোর্স বা প্রত্যানয়ক বল অভিমুখ কোন দিকে? অভিমুখ সাম্য অবস্থানের দিকে সর্বদা। রিস্টোরিং ফোর্স এর অভিমুখ সাম্য অবস্থানের দিকে সর্বদা। ফোর্স যেখানে বেশি, ত্বরণ সেখানে বেশি। ফোর্সের অভিমুখ ত্বরণের অভিমুখ সমান হয়। রিস্টোরিং ফোর্সের অভিমুখ সাম্য অবস্থানের দিকে সর্বদা এবং সরণের সমানুপাতিক। দুই নম্বর বৈশিষ্ট্য,
ফোর্স এর যা বৈশিষ্ট্য, ত্বরণেরও তাই বৈশিষ্ট্য। ফোর্স যদি এটা হয়, তাহলে এখান থেকে ত্বরণ আমরা নির্ণয় করতে পারি যে ত্বরণ ইজুক্যাল টু F/m ইজুক্যাল টু মাইনাস K/m ইন্টু এক্স। তাহলে সরল দলগতির যে ত্বরণ, তার বৈশিষ্ট্য কি? সরণের সঙ্গে সমানুপাতিক এবং এটাও সর্বদা সাম্য অবস্থানের অভিমুখী বা সরণের বিপরীতমুখী। তাহলে ত্বরণ সর্বদা সাম্যাবস্থান বা সাম্য অবস্থানের অভিমুখী এবং সরণের সমানুপাতিক। এই সিম্পল হারমোনিক মোশন, যাকে সরল দোলগতি বলা হয়, এই সরল দোলগতির যে সরণ এক্সের মান, সেটি সর্বদা নির্ণয় করা হয় মিন পজিশন থেকে। এটাকে বলা হচ্ছে সাম্য অবস্থান, মিন পজিশন। এইখানে আছে, তো সরণ এইটুকুন প্রান্তভাগে চলে গেল, তাহলে সরণ হয়ে গেল এ। পূর্ণ দোলন কখন হবে? এখান থেকে এদিকে যাত্রা শুরু করলো, তাহলে এখানে গেল, আবার এখানে ফিরে আসলো। মনে করলাম এক্স ইকুয়াল টু 0 থেকেই দোলন শুরু হলো, তাহলে এখান থেকে এদিকে যাওয়া শুরু করলো, আবার এখানে ফিরে আসলো। পূর্ণ দোলন হয়নি, কারণ অবস্থান এবং গতির অভিমুখ একই যখন হবে তখন পূর্ণ দোলন কমপ্লিট হবে। তো এখান থেকে এদিকে যাচ্ছিল, এই পয়েন্ট থেকে এদিকে যাচ্ছিল, আবার এখান থেকে যখন ফিরে আসলো তখন এদিকে যাওয়া শুরু হয়েছে। তো স্টার্টিংয়ে যেদিকে ছিল ওই মুখ এখনও সেই দিকে হয়নি, তাই এখনও পূর্ণ দোলন হয়নি। আবার এদিকে আসবে, আবার মিন পজিশনে, এবার কী হবে? এদিকেই যাচ্ছে। তো শুরু হয়েছিল এখান থেকে এদিকে, আবার যখন এই দিক থেকে আসার পর এখান থেকে এদিকেই শুরু হলো, তখন পূর্ণ দোলন সম্পন্ন হলো। অর্থাৎ যাওয়া আসা যাওয়া। বা এখান থেকে যদি শুরু করে, তাহলে এখান থেকে আসছে, পূর্ণ দোলন হয়নি, আবার গিয়ে যখন আসবে, আসার মুহূর্তে তখন পূর্ণ দোলন সম্পন্ন হবে। গোটা পথটি দুইবার যাওয়া কমপ্লিট হবে, তবেই পূর্ণ দোলন কমপ্লিট হবে। তো সেজন্য মনে করলাম এটা 0, এক্স ইজুকাল টু 0, টি ইজুকাল টু 0, এটা এক্স ইজুকাল টু এ বিস্তার, এদিকে এক্স ইজুকাল টু মাইনাস এ। তাহলে এখান থেকে যেতে যদি সময় লাগে, যাবে আসবে, যাবে আসবে, মোট সময় যদি টি লাগে, তা 4 ভাগে ভাগ। যেতে সময় লাগবে t/4, এখান থেকে আসতে সময় লাগবে, যেতে সময় লাগলো t/4, আসতে সময় লাগবে t/4, এদিকে যেতে সময় লাগবে t/4, আবার এখান থেকে আসতে সময় লাগবে t/4। তো মোট সময়কে বলা হয় টি, পর্যায়কাল, টাইম পিরিয়ড। তাহলে সরল দোলগতির কি সংজ্ঞা লিখলাম? রৈখিক পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তুকণার বল ও ত্বরণ, রেস্টোরিং ফোর্স অ্যান্ড অ্যাক্সিলারেশন, যদি সর্বদাই সাম্য অবস্থানের অভিমুখী হয় এবং এই বল এবং ত্বরণ যদি সরণের সমানুপাতিক হয়, তবে সেইরূপ রৈখিক পর্যাবৃত্ত গতিকে বা সেই গতিকে সরল দোলগতি বলে। তাহলে সরল দোলগতি অবশ্যই পর্যাবৃত্ত গতি, সরল দোলগতি অবশ্যই দোলগতি। সরল কেন? তার বল বা ত্বরণ সর্বদাই সাম্য অবস্থানের অভিমুখী এবং সরণের সমানুপাতিক। যে পর্যাবৃত্ত গতি রৈখিক হবে, রেস্টোরিং ফোর্স এবং অ্যাক্সিলারেশন অফ দ্য মাস অর পার্টিকেল সবসময়
মিন পজিশন বা সাম্য অবস্থান বা ইকুইলিব্রিয়াম পয়েন্টের অভিমুখী হবে এবং এই বল বা ত্বরণ সরণের সমানুপাতিক হবে, তখন সেরূপ পর্যাবৃত্ত গতিকে বা রৈখিক পর্যাবৃত্ত গতিকে সরল দোলগতি বলে। সরল দোলগতির F equals to minus kx, বা বলা যায় F proportional to x। আবার এখান থেকে a is equal to f by m is equal to k minus kx by m minus omega square x, কারণ k is equal to m omega square, বল ধ্রুবক, যেখানে m হচ্ছে পার্টিকেলটার ভর, ওমেগা হচ্ছে কৌণিক বেগ। তাহলে k যদি m ওমেগা স্কোয়ার হয় তাহলে k বাই m মানে ওমেগা স্কোয়ার x, তাহলে এখান থেকে কি পাচ্ছি a প্রপোর্শনাল টু x। তাহলে রেস্টোরিং ফোর্স প্রত্যানয়ক বলই বলি বা ত্বরণই বলি, তারা সর্বদা সাম্য অবস্থানের অভিমুখী এবং সরণের সঙ্গে সমানুপাতিক, দুটাই সরণের সঙ্গে সমানুপাতিক। অবশ্যই এখানে ধ্রুবকটা আলাদা, এখানে ধ্রুবকটা আলাদা। এখানে ধ্রুবক হচ্ছে ওমেগা স্কোয়ার, এখানে ধ্রুবক হচ্ছে ওমেগা স্কোয়ার বাই এম, কারণ যেহেতু এ ইজ ইকুয়াল টু এফ বাই এম। তাহলে যে রৈখিক পর্যাবৃত্ত গতি এই শর্তগুলি মানবে যে তার প্রত্যানয়ক বল এবং ত্বরণ সর্বদা সাম্য অবস্থানের অভিমুখী হবে এবং সরণের সমানুপাতিক হবে, সেরূপ দোলগতিকে বলা হয় সরল দোলগতি, সিম্পল হারমোনিক মোশন। আর শুধু দোলগতি যদি হতো তাহলে জানতাম এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স টু দি পাওয়ার এন। এখানে সরল রৈখিক নাও হতে পারে, এরকম ইউ প্যাটার্নে হতে পারে, এদিকে হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। যদি আমরা এন এর মান 3, 5, 7 নিই তাহলে অ্যাডভান্সডভাবে বিভিন্ন আকারের হতে পারে। অবশ্যই টু অ্যান্ড ফ্রো হবে, কিন্তু শেপটা আলাদাও হতে পারে। পূর্ণ দোলন যদি বলে, পূর্ণ দোলন কাকে বলে? সরল দোলনরত কোনো বস্তু বা বস্তুকণা বা সরল দোলগতি সম্পন্ন কোনো বস্তুকণা তার গতিপথের কোনো বিন্দু থেকে যেদিকে যাত্রা শুরু করলো নির্দিষ্ট সময় পরে একই পথ পরিভ্রমণ করে যদি সেই বিন্দুতে সেই দিকে যাত্রায় ফিরে আসে তবে তাকে বলা হয় পূর্ণ দোলন। অর্থাৎ মনে করলাম এটা মিন পজিশন x ইজ ইকুয়াল টু 0, এটা x ইজ ইকুয়াল টু a, এটা x ইজ ইকুয়াল টু মাইনাস a। তাহলে এখান থেকে যদি যাত্রা করে, এখান থেকে এই পয়েন্ট থেকে এদিকে যাত্রা করলো, তাহলে গেল, ফিরে আসলো, পূর্ণদোলন হয়নি, কারণ এখন তো এদিকে আসছে, ওই বিন্দুতেই ওইদিকেই গতিশীল অবস্থায় ফিরে আসতে হবে। তো এখান থেকে আসলো, আবার যখন এখানে আসলো, এই বিন্দুতে আবার আসলো যখন, এবং একই দিকে গতিশীল অবস্থায় ফিরে আসলো, তখন পূর্ণদোলন সম্পন্ন হলো। তাহলে পূর্ণদোলন এর সংজ্ঞাটা কি বলতে পারি? দোলনরত তাহলে পূর্ণ দোলনের সংজ্ঞা লেখা হলো দোলনরত বস্তু বা বস্তুকণা তার গতিপথের, এটা তার গতিপথ, যে কোনো একটা বিন্দু থেকে যেদিকে যাত্রা শুরু করলো পুনরায় সেই বিন্দুতে সেই দিকে গতিশীল অবস্থায় ফিরে আসলে তাকে পূর্ণ দোলন বলে। যদি এখান থেকে যাত্রা শুরু করতো, এখান থেকে, তাহলে এখান থেকে গেল, আবার ফিরে আসলো, পুরো পথটাই
ডবল ঘুরে এসেছে, তাহলেই পূর্ণ দোলন হলো। আবার এখান থেকে এই বিন্দুতেই ফিরে আসলো, এদিকে যাত্রা শুরু করলো, সেই মুহূর্তে তার পূর্ণ দোলন কমপ্লিট হলো। যদি এখান থেকে যাত্রা শুরু করে, এখান থেকে গেল, এখানেই ফিরে আসলো, পূর্ণ দোলন হয়নি, কারণ এদিকে যাচ্ছিল, এখন তো এদিকে যাবে, তাই এদিকে এসে আবার যখন সেই বিন্দুতে সেই দিকেই যাত্রা অবস্থায় পৌঁছালো, তখন পূর্ণ দোলন সম্পন্ন হলো। তাই লেখা হয়েছে দোলনরত বস্তু বা বস্তুকণা তার গতিপথের যে কোনো বিন্দু থেকে যেদিকে যাত্রা শুরু করে পুনরায় সেই বিন্দুতে সেই দিকে গতিশীল অবস্থায় ফিরে আসলে তাকে পূর্ণ দোলন বলে। এবার আমরা পর্যায়কাল জানব। কি জানব? পর্যায়কাল মানে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড কি? একটি পূর্ণ দোলনের জন্য যে সময় প্রয়োজন তাকে পর্যায়কাল বলে। পুরো দোলন সম্পন্ন করার জন্য পূর্ণ দোলন সম্পন্ন করতে প্রয়োজনীয় সময়কে পূর্ণ দোলন কমপ্লিট করতে যে সময় লাগে সেই সময়কে বলা হয় পর্যায়কাল। পূর্ণ দোলন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে। যাবে, আসবে, আবার এই বিন্দুতেই পৌঁছাবে, সেদিকে গতিশীল হওয়ার অবস্থায় আসবে, তাতে মোট যে সময় লাগলো সেটি হচ্ছে পর্যায়কাল বা টাইম পিরিয়ড। এরপর আমরা জানব কম্পাঙ্ক। ফ্রিকোয়েন্সি। এখান থেকে যাত্রা শুরু করলো, গেল, আসলো, আবার ওই বিন্দুতেই পৌঁছালো, পূর্ণ দোলন। সেকেন্ডের মধ্যে কতগুলি পূর্ণ দোলন সম্পন্ন করছে বা একক সময়ে যতগুলি পূর্ণ দোলন সম্পন্ন করছে সেটাকেই ফ্রিকোয়েন্সি বলছে। তাহলে একক সময়ে দোলনরত বস্তু বা বস্তুকণা একক সময়ে দোলনরত বস্তু বা বস্তুকণা, পুরোটা লিখলাম না, একক সময়ে যতগুলি পূর্ণ দোলন সম্পন্ন হয় তাকে কম্পাঙ্ক বলে। একক সময়ে যতগুলি পূর্ণ দোলন সম্পন্ন হয় তাকে কি বলে? ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। তাহলে টি সেকেন্ডে পর্যায়কাল কি ধরেছি? টি। তাহলে টি সেকেন্ডে একটা কম্পন সম্পন্ন হয়, টি সেকেন্ডে একটা কম্পন, একটা পূর্ণ দোলন। তাহলে এক সেকেন্ডে, টি সেকেন্ডে যদি একটি পূর্ণ দোলন সম্পন্ন হয় তাহলে এক সেকেন্ডে কতগুলো হবে? 1/t। টি সেকেন্ড সময়ে একটি দোলন সম্পন্ন হয়, তাহলে 1 সেকেন্ডে কতগুলো হবে? 1/t। তাহলে 1/tটাই হচ্ছে সেকেন্ডে কতগুলি পূর্ণ দোলন সম্পন্ন হলো, সেই সংখ্যাটাই হচ্ছে 1/t। অতএব f = 1/t। f = 1/t। যদি কৌণিক বেগ বার করি, কৌণিক বেগ ওমেগা, তাহলে টি সময়ে 2π পরিমাণ ঘুরছে, তাহলে একক সময়ে 2π/t পরিমাণ ঘুরছে, এটা কৌণিক বেগ। এবার 1/t মানে কম্পাঙ্ক, তাই ওমেগা = 2π fও লেখা যায়। কি বললাম, বুঝাতে পারলাম? ওমেগা মানে কৌণিক বেগ, টি সেকেন্ডে পূর্ণ দোলন হওয়া মানে 2π,
তাহলে টি সেকেন্ডে 2π রেডিয়ান ঘুরে, তাহলে 1 সেকেন্ডে 2π/t রেডিয়ান ঘুরে, তাই ওমেগা ইজ ইকুয়াল টু 2π/t। কারণ বৃত্তপথে যখন কোনো বস্তু ঘুরবে তো তার যদি প্রজেকশন নেওয়া হয় তাহলে ডায়ামিটার বরাবর সিম্পল হারমোনিক মোশন সেই প্রজেকশনটা কভার করে। তো সেক্ষেত্রে ওমেগা ইজ ইকুয়াল টু 2π/t, আর 1/t মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, তাই ওমেগা ইজ ইকুয়াল টু 2πf। টাইম পিরিয়ডের একক কি? সেকেন্ড। আর ফ্রিকোয়েন্সির একক কি? সেকেন্ড ইনভার্স। 1/t মানে সেকেন্ড ইনভার্স, অথবা একে বলা হয় সেকেন্ড ইনভার্স বা হার্জ। কম্পাঙ্কের একক হার্জ বলা হয় বা সেকেন্ড ইনভার্সও বলা হয়। আর কৌণিক বেগের একক রেডিয়ান পার সেকেন্ড, একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। যেহেতু কোনটা হচ্ছে রেডিয়ানে আর টি হচ্ছে নিচে হচ্ছে সেকেন্ডে, তাই রেডিয়ান পার সেকেন্ড। বিস্তার অ্যামপ্লিটিউড সরল দোলগতি সম্পন্ন কোনো বস্তুকণা তার সাম্য অবস্থান থেকে যে কোনো দিকে সর্বাধিক যে সরণ অতিক্রম করে, এখানে x = 0, t = 0 মনে করলাম, এখান থেকে যাত্রা শুরু করলো, বা যেখান থেকেই যাত্রা শুরু করুক না কেন, সাম্য অবস্থান থেকে সর্বাধিক এদিকে হোক বা এদিকে হোক, সর্বাধিক যতটা সরণ অতিক্রম করবে সেটাই হচ্ছে তার অ্যামপ্লিটিউড। এখানে x = +a, এটা 0 হলে এদিকে নেগেটিভ, x = -a, তাহলে অ্যামপ্লিটিউড কি? a। বিস্তার কি? a। বিস্তারের সংখ্যা কি? দোলনরত, তাই এ দিয়ে আমরা প্রকাশ করি। দোলনরত বস্তু কণার সাম্য অবস্থান থেকে তার সর্বাধিক সরণকে বিস্তার বা অ্যামপ্লিটিউড বলে। এখান থেকে এদিকে যাওয়া শুরু করলো, গেল, ম্যাক্সিমাম এই দূরত্ব যেতে পারে, তাহলে এটা হচ্ছে তার সরণ অ্যামপ্লিটিউড। t/4 টাইমে যাই, t/4 টাইমে ফিরে আসে, t/4 টাইমে এদিকে যাই, t/4 টাইমে পুনরায় আগের অবস্থানে ফিরে আসলো, দোলন কমপ্লিট হলো। তো t/4 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 সর্বমোট t। যেহেতু সর্বমোট পর্যায়কালকে t ধরি, তাই একটা টুকরা t/4 হিসাবে আমরা হিসাব করি। f = আমরা কি দেখেছি? -kx। এখানে k বলতে m⍵², k যে বল ধ্রুবক, অতএব এখান থেকে আমরা ত্বরণ, যাকে অ্যাক্সিলারেশন দিয়ে প্রকাশ করি আমরা, a। তো ত্বরণটা হচ্ছে f/m, অর্থাৎ -m⍵²x / m, এটাই হচ্ছে ত্বরণ, বা a = -ω²x। ত্বরণ হচ্ছে -ω²x। তাহলে x এর সঙ্গে ত্বরণ সমানুপাতিক, তো x ম্যাক্সিমাম কি হয়? অ্যামপ্লিটিউড পরিমাণ। ত্বরণ প্রান্ত অবস্থানে সর্বাধিক হয়, যেহেতু x সর্বাধিক, ডাইরেক্ট x এর সঙ্গে সমানুপাতিক, বা a = -ω²x, x ম্যাক্সিমাম, তো ত্বরণ ম্যাক্সিমাম। অবশ্যই বিপরীতমুখী, বাস্তবে সাম্য অবস্থানের অভিমুখী হচ্ছে, কারণ যখন x পজিটিভ, x এর মান যদি এখানে ধনাত্মক নিই, তাহলে ত্বরণটা কী হবে? ঋণাত্মক হবে, তাহলে ত্বরণটা এদিকে হচ্ছে,
এক্সকে যদি ঋণাত্মক নিই, এক্সের মান যদি মাইনাস এ নিই, তাহলে ত্বরণটা হচ্ছে ধনাত্মক, মানে ত্বরণটা ওইদিকে, অর্থাৎ সাম্য অবস্থানের অভিমুখী হচ্ছে সর্বদাই ত্বরণ। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, যে এ ম্যাক্স, এ ম্যাক্স ম্যাক্সিমাম কোথায়, এই প্রান্ত ভাগে বা এই প্রান্ত ভাগে। যদি মড নিই তাহলে নেগেটিভ নেওয়ার দরকার নাই, ওমেগা স্কোয়ার এ যখন এক্স ইজুকাল টু প্লাস মাইনাস এ, মানে প্রান্ত ভাগে, প্রান্ত অবস্থানে, প্রান্ত অবস্থানে বা প্রান্তাবস্থানে। আর বেগ, গতিশীল বস্তুকণার বেগ যদি নির্ণয় করি, তাহলে বেগের ফর্মুলা আপাতত মনে রাখি, পরে আমরা নির্ণয় করব। ভি স্কোয়ার ইজুকাল টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে বেগের ফর্মুলা। মানে মাঝখানে কণাটার বেগ সর্বাধিক, এক্স যখন 0, এক্সের মান 0 বসালে বেগ সর্বাধিক। আর এক্সের মান যদি এ নিয়ে নিই, এক্সের মান যদি এ হয়ে যায়, তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে 0, 0 ইন্টু এটা মানে হচ্ছে ভি এর মান 0। একটা বস্তুকণা যখন সরল দোলগতি সম্পন্ন করছে, যখন এক্স ইজুকাল টু এ প্রান্ত অবস্থানে রয়েছে, লাস্ট অবস্থানে পৌঁছে গেছে, বেগ তো শূন্য। কারণ যখন উল্টো দিকে যাত্রা শুরু করবে তখন মুহূর্তের জন্য থেমে যায়, মুহূর্তের জন্য বেগ শূন্য হয়ে যায়। অর্থাৎ এক্স ইজুকাল টু এতে বা এক্স ইজুকাল টু মাইনাস এতে, এদিকে যদি প্লাসে ধরি, এদিকে যদি মাইনাসে ধরি, কণাটা এই বরাবর যাতায়াত করছে, তার মানে এ যখনই পৌঁছাচ্ছে বেগ শূন্য হয়ে বিপরীতমুখী বেগ হয়ে যাচ্ছে। এদিকে গেলে রেস্টোরিং ফোর্স এদিকে টেনে নিয়ে আসছে, এদিকে গেলে রেস্টোরিং ফোর্স এদিকে নিয়ে আসছে, সাম্য অবস্থানে আনার চেষ্টা করছে রেস্টোরিং ফোর্স। এবং সেই রেস্টোরিং ফোর্সটা যেই মাত্র সাম্য অবস্থানে পৌঁছে গেল, রেস্টোরিং ফোর্স শূন্য হয়ে গেল। কিন্তু গতিশীল বস্তু গতিশীল অবস্থায় বজায় থাকতে চায়, নিউটনের প্রথম গতিসূত্র। তাই রেস্টোরিং ফোর্স শূন্য হয়ে গেলেও বস্তুটা গতিজাড্যের জন্য আবার এদিকে চলে যায়, আবার ভেঙে যাচ্ছে, রেস্টোরিং ফোর্স আবার ফিরায় নিয়ে আসার চেষ্টা করছে। এখানে রেস্টোরিং ফোর্স সর্বাধিক, গতিবেগ শূন্য। যখন মাঝখানে চলে আসছে রেস্টোরিং ফোর্স শূন্য, কিন্তু গতিবেগ আবার হাই হয়ে যাচ্ছে, তাই এদিকে চলে যাচ্ছে। তাই গতিবেগ সর্বাধিক মিডল পয়েন্টে, আর বল বা ত্বরণ সর্বাধিক প্রান্তভাগে। তাহলে বল বা ত্বরণ সর্বাধিক কোথায়? প্রান্ত অবস্থানে, প্রান্তাবস্থানে বা প্রান্ত অবস্থানে, এক্সট্রিম পয়েন্টে। আর বেগ সর্বাধিক কোথায়? বা এখান থেকে লিখতে পারি ভি ইজুকাল টু প্লাস মাইনাস ওমেগা রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ভি পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। এদিকে যখন যাচ্ছে পজিটিভ, যখন এদিকে আসছে তখন নেগেটিভ। তো পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। তাহলে ভি ম্যাক্স মড সমান কত? ম্যাক্সিমাম কোথায় হবে? এক্স যখন 0, এক্সের মান যখন 0 হবে তখন ম্যাক্সিমাম। তো ভি ম্যাক্স মড কি? এটা 0 হয়ে গেল, এ স্কোয়ারে রুট করলে এ ওমেগা এ, তাহলে এটা হচ্ছে ওমেগা এ যখন এক্স ইজুকাল টু 0, অর্থাৎ সাম্যাবস্থানে। সাম্যাবস্থানে ভি হচ্ছে ম্যাক্সিমাম। আর বাকিটা উল্টো, মানে এ মিনিমাম হবে, যেহেতু এক্স 0তে সাম্যাবস্থানে বল শূন্য, তাই ত্বরণও শূন্য। তাহলে এ মিন ইজুকাল টু 0 কোথায়? যখন এক্স ইজুকাল টু 0, সাম্যাবস্থানে, বল শূন্য, ত্বরণ শূন্য। আর ভি মিনিমাম কোথায়? ভি মিনিমাম মড যদি নিই এটাও শূন্য। কোথায় শূন্য ভি?
হয় এই প্রান্তে অথবা এই প্রান্তে, মুহূর্তের জন্য থেমে যাচ্ছে, ব্যাক করার জন্য রেস্টোরিং ফোর্স হাই হয়ে যাচ্ছে। রেস্টোরিং ফোর্স যখন হাই, তখন ভি হচ্ছে মিনিমাম কোথায়, যখন এক্স ইজুকাল টু এ, মানে প্রান্তভাগে, এক্সট্রিম পয়েন্টে। তা আমরা ত্বরণ এবং বেগ জানলাম, ত্বরণের সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান, বেগের সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান জানলাম। এবার সরল দোলগতির অবকল সমীকরণ কি? ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। তো সরল দোলগতির ত্বরণের যে রাশিমালা কি রয়েছে, ত্বরণ ইজুক্যাল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। মূল ফর্মুলা হচ্ছে এফ ইজুক্যাল টু মাইনাস কে এক্স, তার মানে মাইনাস এম ওমেগা স্কোয়ার এক্স। এ মানে হচ্ছে এফ বাই এম, তার মানে কি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এটা মনে রাখতে হবে, ত্বরণ ইজুক্যাল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। ত্বরণ ম্যাক্সিমাম প্রান্তভাগে, মিনিমাম মধ্যভাগে বা মিন পজিশনে বা ইকুইলিব্রিয়াম পজিশনে। এবার কোন এক বিশেষ অবস্থানে সরল দোলগতি সম্পন্ন কণার ভর মনে করলাম এম, সরণ মনে করলাম এক্স। কোন এক বিশেষ মুহূর্তে ভর সর্বদাই স্থির, কিন্তু সরণ পরিবর্তনশীল, ত্বরণ পরিবর্তনশীল, বল পরিবর্তনশীল, অর্থাৎ প্রত্যানয়ক বল পরিবর্তনশীল বল, প্রান্তভাগে সর্বোচ্চ হয় টি সময়ে। তাহলে অতএব আমরা কি লিখতে পারি, ভি ইজুক্যাল টু ডিএক্স বাই ডিটি। অর্থাৎ সরল দোলগতির সময়ের সঙ্গে বা সরণের সঙ্গে বেগ পরিবর্তনশীল, বল পরিবর্তনশীল, ত্বরণ পরিবর্তনশীল, তাই ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা নির্ণয় করব। তো ভি ইজুক্যাল টু ডিএক্স ডিটি, তাহলে অতএব এ ইজুক্যাল টু ডিভি বাই ডিটি। বেগের ডিফারেন্সিয়েশন করলে আমরা ত্বরণ পাই। তাহলে এখানে ডি ডিটি আর ভি এর পরিবর্তে লিখব ডিএক্স ডিটি, তার মানে কি ডি টু এক্স ডিটি স্কোয়ার ইজুক্যাল টু এ। এবার এই সমীকরণে এর জায়গাতে যদি ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার বসাই, অতএব এর জায়গায় বসাবো ডি টু এক্স ডিটি স্কোয়ার, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এক্সের সরণের, ইজুক্যাল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স और डी टू एक्स बाई डी टी स्क्वायर प्लस ओमेगा स्क्वायर एक्स इजुकाल टू जिरो। তাহলে সরল দোলগতির ত্বরণের মূল ফর্মুলা ছিল এটা, বলের ফর্মুলা ছিল এটা। তো এখান থেকে ত্বরণের পরিবর্তে আমরা ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার যদি বসাই, এটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যায়। তাহলে যেটা আমরা পেলাম সেটা আর কিছুই না, ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন যখন কণাটি এক্স অক্ষ বরাবর গতিশীল হচ্ছে, এক্স অক্ষ বরাবর পর্যাবৃত্ত গতি বা সরল দোলগতি সম্পন্ন করছে। যদি ওয়াই অক্ষ বরাবর হতো তো এক্স এর মান ওয়াই লিখব, তখন কি হতো ডি টু ওয়াই বা ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই ইজুকাল টু জিরো। ওয়াই অক্ষ বরাবর হলে এবং ওয়াই অ্যাক্সিস যদি সরল দোলগতি সম্পন্ন করে, জেড অক্সিস বরাবর হলে ডি টু জেড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার জেড ইজুকাল টু জিরো। এবার এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যদি সমাধান করি তাহলে সরল দোলগতির ইকুয়েশন পাওয়া যায় বা এক্সের মান পাওয়া যায়। এখান থেকে আমরা এক্সের মান পেতে পারি। তাহলে
x ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ফাই। এটা হচ্ছে এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের সমাধান। x ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ফাই। x কি? x হচ্ছে ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য মিন পজিশন, সাম্য অবস্থান থেকে বস্তু কণার সরণ। তার ফর্মুলা কি? যে কোনো টি এর মানে টি 1 সেকেন্ড সময়ে না 2 সেকেন্ড সময়ে না 3 সেকেন্ড সময়ে টি এর মান বসালে আমরা সরণ পাব। সেই সিম্পল হারমোনিক মোশনের যে কণাটি সেটি সাম্য অবস্থান থেকে সরণ কত টি এর মান বসালে আমরা পেয়ে যাব যে কণাটির অ্যাম্প্লিটিউড বা বিস্তার হচ্ছে ক্যাপিটাল এ, এবং এই যে রাশিটা এটাকে বলা হচ্ছে ফেজ বা বাংলায় দশা। কি বলা হয়? দশা। টি যদি 0 বসাই, টি সমান সমান 0-তে মানে ইনিশিয়ালি স্টার্টিং পয়েন্টে প্রারম্ভিক অবস্থায় টি এর মান 0 বসালে দশাটা কত হচ্ছে? প্রারম্ভিক দশা বা ইনিশিয়াল ফেজ ইজ ইকুয়াল টু ফাই। টি ইজ ইকুয়াল টু 0-তে সিম্পল হারমোনিক মোশনের সময় যখন শূন্য, তখন তার মধ্যে যে দশা থাকে তাকে বলে প্রারম্ভিক দশা বা ইপকও বলা হয়। কি বলা হয়? ইপক। এক্স হচ্ছে সরণ, এ হচ্ছে অ্যাম্প্লিটিউড বা বিস্তার, ওমেগা হচ্ছে কৌণিক বেগ, টি হচ্ছে সময়, আর ফাই হচ্ছে প্রারম্ভিক দশা। টোটালটা দশা বা ফেজ। টি সময়ে টোটাল ফেজ হতো, প্রারম্ভিক ফেজ কত? ফাই। ইপকও বলা হয় বা প্রারম্ভিক দশা বলা হয়। মনে রাখতে হবে ফাইয়ের একটা মান রয়েছে, ফাই শুড বি লেস দেন 2 পাই অ্যান্ড গ্রেটার দেন ইকুয়ালস টু 0 ডিগ্রি। 0 ডিগ্রি থেকে 2 পাইয়ের মধ্যে ফাইয়ের মানটা ভ্যারি করে। 2 পাইয়ের বেশি হবে না, 2 পাইয়ের সমানও হবে না, 2 পাইয়ের কম আর 0 ডিগ্রির বেশি হবে ফাইয়ের মান। এবার ফাই যদি 0 হয় তাহলে মনে করতে হবে, ধরতে হবে যে মিডল পয়েন্ট থেকে যাত্রা শুরু হয়েছে। এটা যদি সরল দোলগতির মিন পয়েন্ট হয় x ইজ ইকুয়াল টু 0, এটা প্রান্তবিন্দু x ইজ ইকুয়াল টু a, এখানে x ইজ ইকুয়াল টু মাইনাস a। যদি y অক্ষ বরাবর যেত তাহলে এটা y হয়ে যেত, সব কিছু y দিয়ে লিখতাম আমরা। তো যদি মিডল পয়েন্ট থেকে শুরু করে তাহলে ইপকের বা প্রারম্ভিক দশা ফাই ইজ ইকুয়াল টু 0। তখন সমীকরণটা কি দাঁড়াবে? তখন সমীকরণটা দাঁড়াবে ফাই ইজ ইকুয়াল টু 0 বা সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু করলে গতি শুরু হলে বা যাত্রা শুরু হলে x ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি। x ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি। কখন? যখন সাম্য অবস্থান থেকে ধনাত্মক দিকে যাত্রা শুরু হবে। কণাটি সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু করবে এবং ধনাত্মক দিকে, তখন x ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি। কিন্তু যদি সাম্য অবস্থান থেকে ঋণাত্মক দিকে যাত্রা শুরু করে, সাম্য অবস্থান থেকে ঋণাত্মক দিকে যাত্রা শুরু করে, সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু করলে সাইন দিয়েই হবে, তাহলে x ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি হবে ঠিকই, কিন্তু ঋণাত্মক দিকে যাত্রা শুরু করলে এখানে মাইনাস হবে। এটাও সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন। আবার যদি প্রান্ত বিন্দু থেকে যাত্রা শুরু করে, x ইজ ইকুয়াল টু a, x ইজ ইকুয়াল টু মাইনাস a। মনে করলাম এখান থেকে যাত্রা শুরু করলো, প্রান্ত বিন্দু থেকে যাত্রা শুরু করলো, ডান দিকের প্রান্ত বিন্দু থেকে,
বা পজিটিভ প্রান্তবিন্দু থেকে যাত্রা শুরু করলো। তাহলে প্রান্তবিন্দু থেকে যাত্রা শুরু করলে সমীকরণটা হবে কস দিয়ে এ কস ওমেগা টি, আর মাইনাস প্রান্তবিন্দু থেকে যাত্রা শুরু করলে, মাইনাস থেকে যদি যাত্রা শুরু করতো তাহলে এখানে এক্স ইকুয়াল টু মাইনাস এ কস ওমেগা টি হতো। যদি দশার পার্থক্য আমরা এখানে বিচার করতে চাই তাহলে ফাইয়ের মান যদি π/2 বসাই, ফাইয়ের মান যদি π/2 বসাই তাহলে কস হয়ে যায়, এটা পাই আমরা। তার মানে এটার সঙ্গে ফাইয়ের মান যখন 0 তখন এটা পাচ্ছি, এটা 0 ডিগ্রি হচ্ছে ইপক, আর এটাতে π/2 হচ্ছে ইপক। ইপক বলছি ফেজ ডিফারেন্স, এটার সঙ্গে এটার ফেজ ডিফারেন্স কত π/2, এটার সঙ্গে এটার ফেজ ডিফারেন্স কত π/2। এখানে π/2 যোগ করলে এটা পেয়ে যাব, আবার এটার সঙ্গে π/2 যোগ করলে এটা পেয়ে যাব, π/2 ডিফারেন্স, আর এটার সঙ্গে এটার ডিফারেন্স হচ্ছে পাই। কোনটার সঙ্গে? এটার সঙ্গে এটার সঙ্গে এটার ফেজ ডিফারেন্স হচ্ছে পাই, ওমেগা টি প্লাস পাই ইজুকাল টু মাইনাস এ সাইন ওমেগা টি। তাহলে এটার সঙ্গে এটার ফেজ ডিফারেন্স হচ্ছে পাই, এটার সঙ্গে এটার ফেজ ডিফারেন্স হচ্ছে পাই, আর এটার সঙ্গে এটার বা এটার সঙ্গে এটার ফেজ ডিফারেন্স হচ্ছে π/2। সিম্পল হারমোনিক মোশন বা সরল দোলগতির সমীকরণ বিভিন্ন রকম হতে পারে, যেমন এক্স ইকুয়ালস টু, জেনারেল যদি আমরা সমীকরণ ধরি, এক্স ইজুকাল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই, খুব বেশি প্রচলিত এটাই। অথবা হতে পারে এক্স ইজুকাল টু এ কস দিয়েও আসতে পারে, এ কস ওমেগা টি প্লাস ফাই। আমরা জানি সাইন দিয়ে শুরু হলে মিন পজিশন থেকে যাত্রা শুরু করে পার্টিকেলটা, কস দিয়ে শুরু করলে এক্সট্রিম পয়েন্ট থেকে, প্রান্ত অবস্থান থেকে যাত্রা শুরু করে পার্টিকেলটা। দুটোই প্লাস আছে, তো প্লাস সাইডে, মাইনাস থাকলে মাইনাস সাইডে, দুটোর সঙ্গে ফেজ ডিফারেন্স হচ্ছে π/2। আবার এমনও হতে পারে এক্স ইজুকাল টু এ সাইন ওমেগা টি প্লাস বি কস ওমেগা টি। দুটি সিম্পল হারমোনিক মোশনের ওভারল্যাপিংয়ে এটা তৈরি হয়, সংযোজনে। এটার অ্যামপ্লিচিউড এ, এটার অ্যামপ্লিচিউড এ, এটার অ্যামপ্লিচিউড √a² প্লাস b², আমরা আলোচনা করব পরবর্তীতে। আবার এক্স ইজুকালটাও হয় এ প্লাস বি সাইন ওমেগা টি। মিন পজিশনটা এতে, ইকুইলিব্রিয়াম পজিশন হচ্ছে এ বিন্দুতে, এক্স ইজুকাল টু এতে হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন। তো আমরা সরল দোলগতির যে একেবারে সরলতম সমীকরণ, সরল দোলগতির সরলতম সমীকরণ, অর্থাৎ সরলতম সমীকরণ, কি সমীকরণ? যে মিন পজিশন থেকে, ইকুইলিব্রিয়াম পজিশন থেকে বা সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু করলো, x ইজুকাল টু 0, t ইজুকাল টু 0, কোনটি এখান থেকে যাত্রা শুরু করলো। তাহলে মিন পজিশন থেকে যদি যাত্রা শুরু করে তাহলে সরলতম সমীকরণ কি হয়? x ইজুকাল টু ইপক 0, মিন পজিশন থেকে যাত্রা শুরু করলে ইপক 0, যে x ইজুকাল টু এ সাইন ওমেগা টি, সরণের ফর্মুলা। ততএব যদি ভি বার করতে চাই গতিবেগ, তো গতিবেগ ইজুকাল টু কি পাই? dx dt। এটাকে যদি টি এর সাপেক্ষে অবকলন করি, ডিফারেন্সিয়েট করি, তাহলে কি হয়? এ ওমেগা কস ওমেগা টি, তাই তো? বা এখান থেকে লিখতে পারি ওমেগা, আচ্ছা v² যদি করি, ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি, বা ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টিকে লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি, তাই তো?
এ স্কোয়ারটা ভিতরে ঢুকিয়ে দিলে কি চেহারা পাই? কেন এগুলো করতে যাচ্ছে একটু পরে দেখতে পাবে। এ সাইন ওমেগাটির হোল স্কোয়ার, এ সাইন ওমেগাটির হোল স্কোয়ার, এ সাইন ওমেগাটি মানে কি এক্স, এ সাইন ওমেগাটির হোল স্কোয়ার তার মানে এক্সের স্কোয়ার, বা ভি ইজুকাল টু প্লাস মাইনাস ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। প্রথমেই যে আমি বলেছিলাম যে সরল দলগতি সম্পন্ন কণার গতিবেগের ফর্মুলা ভি স্কোয়ার ইজুকাল টু ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সেটা কোত্থেকে আসলো? সরল দলগতি সম্পন্ন কণার যে সমীকরণ সেখান থেকে এটা আসলো। যদি আমি কস দিয়ে করতাম তাহলে এরকমই আসতো, যদি সাইন ওমেগাটি প্লাস ফাই দিয়ে করতাম তাহলেও এরকমই আসতো। তো আমরা সরলতম সমীকরণ নিলাম যেটা মিন পজিশন থেকে কণাটি যাত্রা শুরু করেছে এবং ডান দিকে ইপক শূন্য ধরে বা ইনিশিয়াল ফেজকে শূন্য ধরে। তাহলে ভি ইজুকাল টু প্লাস মাইনাস ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার যদি ত্বরণ আমরা নির্ণয় করি, এ কি বার হবে? ডিভিডিটি, ডিভিডিটি মানে ভি বেরিয়েছিল এ ওমেগা কস ওমেগা টি, ডি ডিটি অফ এ ওমেগা কস ওমেগা টি। তাহলে এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি, বাইরে মাইনাস থাকবে একটা, কসের ডিফারেন্সিয়েট করলে মাইনাস হয়। তাহলে এটাকে কি লিখতে পারি? মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাই তো আমরা সংক্ষেপে বলি যে ত্বরণ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স আর গতিবেগ সমান এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। যদি ম্যাক্সিমাম বলি, এ ম্যাক্স বলি, তখন আসবে এ ম্যাক্স মড এক্সের মান যখন সর্বোচ্চ তখন ত্বরণ হচ্ছে সর্বোচ্চ, তাহলে ওমেগা স্কোয়ার এ, আর ভি ম্যাক্স সর্বোচ্চ যখন এক্স ইজুকাল টু শূন্য, এক্স ইজুকাল টু শূন্য মানে ওমেগা এ, এটা ওখানে বলতে চাইছিলাম। তাহলে ত্বরণের সর্বোচ্চ মান ওমেগা স্কোয়ার এ যখন এ ইজুকাল টু এক্স ইজুকাল টু এ, প্রান্ত দেশে সর্বোচ্চ হচ্ছে ত্বরণ। আর গতিবেগ সর্বোচ্চ হচ্ছে মিন পয়েন্টে, মিন পজিশনে, ইকুইলিব্রিয়াম পজিশনে বা সাম্য অবস্থানে, মিডল পয়েন্টে। আর ত্বরণ বা বল প্রান্তভাগে সর্বোচ্চ ওমেগা স্কোয়ার এ। সরণ বেগ আর ত্বরণের মধ্যে যদি ফেজ ডিফারেন্স আমরা চিন্তা করি, কি ডিফারেন্স? ফেজ ডিফারেন্স বা দশা পার্থক্য, দশা পার্থক্য যদি চিন্তা করি, ফেজ ডিফারেন্স, তাহলে কি পাই? ফেজ ডিফারেন্স পাই এক্স হচ্ছে এ সাইন ওমেগাটি, ইপক শূন্য, ওমেগাটি ফেজ, আর ভি হচ্ছে এ ওমেগা কস ওমেগাটি। কস ওমেগাটিকে লেখা যায় এ ওমেগা সাইন ওমেগাটি প্লাস পাই বাই টু, পাই বাই টু, সাইন ওমেগাটি প্লাস পাই বাই টু মানে তো কস ওমেগাটি। তাহলে এটার সঙ্গে সরণের সঙ্গে বেগের যে ফেজ আছে, এটা এই ফেজ দুটার মধ্যে পার্থক্য কি? বেগ পাই বাই টু ফেজ এগিয়ে রয়েছে। তাহলে ওমেগাটি আর এখানে ওমেগাটি প্লাস পাই বাই টু, তাহলে ভি ও এক্স এর ফেজ ডিফারেন্স হচ্ছে পাই বাই টু। আর ত্বরণ এটাকে লেখা যায় এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগাটি প্লাস পাই, সাইন ওমেগাটি প্লাস পাই মানে মাইনাস সাইন ওমেগাটি। এখানে অল, এখানে সাইন, এখানে অল সাইন টেন কস, এখানে টেন, এখানে কস। তাহলে
পাই প্লাস ওমেগা টি মানে এখানে, তাহলে সাইনটা ওমেগা হয়ে যাবে, সাইনটা মাইনাস হয়ে যাবে, তাই মাইনাস থাকলে এখানে পাই নেব। অর্থাৎ ত্বরণ ও সরণের মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে পাই। সমীকরণ বলছে এটা ওমেগা টি, এটা ওমেগা টি প্লাস পাই বাই টু, সাইন 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 তিনটাই সাইন দিয়ে প্রকাশ করেছি, এখানে ওমেগা টি, এখানে ওমেগা টি প্লাস পাই বাই টু, এখানে ওমেগা টি প্লাস পাই, তাহলে পাই অ্যাঙ্গেলে গিয়ে রয়েছে ত্বরণ। এটা হচ্ছে ফেজ ডিফারেন্স সরণের সঙ্গে বেগের, সরণের সঙ্গে ত্বরণের। এবার আমরা সময়ের সাপেক্ষে সরণ, বেগ এবং ত্বরণের লেখচিত্র অঙ্কন করব। সময়ের সঙ্গে কিভাবে পরিবর্তিত হয়। তো সিম্পলেস্ট যদি আমরা সরণ নিই, অর্থাৎ এক্স ইজুক্যাল টু এ সাইন ওমেগা টিকে নিই, যেটা মূলবিন্দু থেকে যাত্রা শুরু করছে পার্টিকেলটা এবং ধনাত্মক দিকে, তাই ইনিশিয়াল ফেজ হচ্ছে 0। তাহলে এক্স ইজুক্যাল টু এ সাইন ওমেগা টি, অতএব বেগ ভি ইজুক্যাল টু এ ওমেগা কস ওমেগা টি, অতএব ত্বরণ এ ইজুক্যাল টু মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি। টি এটা এক্স, এটা টি, এটা ভি, এটা টি, এটা এ। মনে করলাম টি বাই টু টি, টি বাই টু টি, টি বাই টু টি। সাইন যদি থাকে ধনাত্মক, তাহলে মূলবিন্দু থেকে শুরু হবে, সাইনের গ্রাফ মূলবিন্দু দিয়ে শুরু হয়, ধনাত্মক আছে তাহলে উপর দিয়ে, অর্থাৎ এরকম শুরু হবে। এটা টি বাই টু, এটা হচ্ছে টি। যেহেতু আমাদের এটা গ্রাফ ছিল এক্স ইজুক্যাল টু 0, টি ইজুক্যাল টু 0, এটা হচ্ছে এক্স ইজুক্যাল টু এ, এদিকটা হচ্ছে এক্স ইজুক্যাল টু মাইনাস এ। তাই টি বাই টুতে টি ইজুক্যাল টু 0, টি ইজুক্যাল টু 0তে সরণ 0, এখানে সরণ হচ্ছে ম্যাক্সিমাম টি বাই 4-এ, টি বাই 4-এ এই যে ম্যাক্সিমাম হয়েছে সরণ, এটা যদি এ ধরি আমরা, আর টি বাই টুতে টি বাই 4, টি বাই 4 আবার 0 সরণ হয়ে গেল। আবার এদিকে টি বাই 4 ম্যাক্সিমাম, টি বাই 4-এ ম্যাক্সিমাম কিন্তু ঋণাত্মক দিকে, নিচের দিকে, তাই আবার টি যখন হয়ে গেল তখন সরণ 0, তাই টিতে সরণ 0, উপর নিচে এটা হচ্ছে ধনাত্মক সরণ, নিচের দিকে হচ্ছে ঋণাত্মক সরণ। টি বাই 4-এ ম্যাক্সিমাম আর 3টি বাই 4-এ ম্যাক্সিমাম, এখানে উঠছে, এখানে উঠছে, তাহলে এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হচ্ছে টি। কস দিয়ে যদি শুরু হয় তাহলে মনে রাখবো কস দিয়ে শুরু হলে মূলবিন্দু দিয়ে শুরু হবে না গ্রাফ, হয় উপর দিয়ে বা নিচ দিয়ে, ধনাত্মক হলে উপর দিয়ে, ঋণাত্মক হলে নিচ দিয়ে। তাই ভি এর গ্রাফ যখন করব, এটা ধনাত্মক আছে তাই উপর দিয়ে শুরু, উপর দিয়ে শুরু হবে, এগুলো মিডিলে থাকবে, এরকম হবে। এটা হচ্ছে টি বাই টু, এটা হচ্ছে টি। তাহলে ভি গতিবেগ কোথায় বেশি হয়? 0-তে হচ্ছে গতিবেগ সর্বোচ্চ, সর্বোচ্চ গতিবেগ মানে সর্বোচ্চ গতিবেগ বলতে ওমেগা এ, তাহলে এটা হচ্ছে ওমেগা এ মান, আর নিচের দিকে হচ্ছে মাইনাস ওমেগা এ। তাহলে টি যখন 0, এখানে 0, টি যখন 0 তখন সর্বোচ্চ, টি যখন টি বাই 4-এর অর্ধেক,
টি যখন T/4 মানে T/2 এর অর্ধেক T/4, T/4 যখন হবে, এটা হচ্ছে T/4 যাওয়ার সময় T/4, তখন এখানে কি গতিবেগ শূন্য, T/4 এ গতিবেগ শূন্য। T/2 গতিবেগ হচ্ছে -ω/a, T/2 মানে এখানে ব্যাক করলো, যাওয়ার সময় ω/a, ফেরার সময় এদিকে আসবে যখন -ω/a, নেগেটিভ দিকে -ω/a। তাহলে এটা হচ্ছে ভেলোসিটি গ্রাফ। ত্বরণের গ্রাফ, ত্বরণ কোথায় বেশি? প্রান্তবিন্দুতে, তাই সাইন চলে আসছে, কিন্তু মাইনাস দিয়ে শুরু। সাইনের গ্রাফ মূলবিন্দু দিয়ে শুরু, কিন্তু মাইনাস থাকলে নিচ দিয়ে শুরু, তাই নিচ দিয়ে শুরু করতে হবে। এটা হচ্ছে T/2, এটা হচ্ছে T। একটু ইউনিফর্ম করবে, উপরে আর নিচে যেতে সমান হয়। তো T/2 T=0 যখন, T=0 যখন ত্বরণ তখন শূন্য। T যখন 0, এখানে বল এবং ত্বরণ শূন্য, এখানে বল এবং ত্বরণ সর্বোচ্চ কত? ω²a। তাই T/2 এটা হচ্ছে T/4, এটা T/4, T/2 এদিকে আসছে, T/2 ত্বরণ শূন্য, সর্বোচ্চ কত? T/4, এটা T/2 হলে এটা T/4, T/4 এ সর্বোচ্চ কত? T/4 এদিকে যাত্রা শুরু করলো, এটা হচ্ছে T/4, T/4 এ ত্বরণ কত হচ্ছে? উল্টো দিকে ত্বরণ হবে, সরণের উল্টা দিকে, তো -ω²a, তাই এটা হচ্ছে -ω²a, এদিকে +ω²a। তাহলে মনে রাখবো, সাইনের লেখচিত্র যদি অঙ্কন করি, সাইনের লেখচিত্র অবশ্যই মূলবিন্দু দিয়ে শুরু হবে। যদি ধনাত্মক থাকে তাহলে উপর দিয়ে গ্রাফটা যাবে, ঋণাত্মক থাকলে নিচের দিক দিয়ে গ্রাফটা যাবে। আর কস মূলবিন্দু দিয়ে শুরু হবে না, মূলবিন্দুর উপরে বা নিচ দিয়ে। উপর দিয়ে শুরু হবে যদি পজিটিভ থাকে, নিচ দিয়ে শুরু হবে যদি নেগেটিভ থাকে। তাহলে এই হচ্ছে সরণ, বেগ আর ত্বরণের লেখচিত্র উইথ রেসপেক্ট টু টাইম। এনার্জি অফ সিম্পল হারমোনিক মোশন। প্রথমে গতিশক্তি, বা কাইনেটিক এনার্জি। তো সরল দোলগতির পার্টিকেলের ভর যদি m হয়, বস্তুকণার ভর সমান m যদি ধরি, তাহলে আমরা কি জানি? v² = ω² ইন্টু a² - x²। তো অতএব যেহেতু v² = ω² ইন্টু a² - x², তাহলে x যদি সরণ হয় সাম্য অবস্থান থেকে, যেখানে x সমান সাম্য অবস্থান থেকে সরণ, সাম্য অবস্থান থেকে কণার সরণ, অতএব কাইনেটিক এনার্জি, ওই মুহূর্তে কাইনেটিক এনার্জি কত? ½ mv² = ½ mω² a² - x²। mω² মানে কে? এটা কে ধ্রুবক ধরি আমরা, বল ধ্রুবক, a² - x²। কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম কোথায়? কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম যেখানে গতিবেগ ম্যাক্সিমাম। সরল দোলগতির গতিবেগ ম্যাক্সিমাম কোথায়? মিডিলে। এদিকে যেতে যেতে বেগ কমে যায়, একসময় শূন্য হয়ে যায় প্রান্তবিন্দুতে, আবার ব্যাক করছে, গতিবেগ বাড়তে বাড়তে মিন পজিশনে গতিবেগ সর্বোচ্চ হয়ে যায়, গতিজাড্যের জন্য উপরে চলে যায়, আবার প্রান্তবিন্দুতে গতিবেগ শূন্য হয়ে যায়। গতিবেগ সর্বোচ্চ হচ্ছে মিন পজিশনে, ইকুইলিব্রিয়াম পজিশনে, সাম্য অবস্থানে গতিবেগ সর্বোচ্চ, তাই গতিশক্তিও সর্বোচ্চ। তাই কাইনেটিক এনার্জি বা গতিশক্তি সর্বোচ্চ কোথায়? মিন পজিশনে, বা x যখন 0,
হাফ কে এ স্কোয়ার যখন x ইকুয়াল টু 0 সাম্য অবস্থানে, আর এটা যে কোনো অবস্থানে x যখন সরণ, তো এটা হচ্ছে গতিশক্তির ফর্মুলা। আর কাইনেটিক এনার্জি মিনিমাম কোথায়? মিনিমাম যখন x ইকুয়াল টু a, প্রান্ত অবস্থানে, প্রান্তাবস্থানে বা প্রান্ত অবস্থানে, তাই তো? কাইনেটিক এনার্জি 0। তাহলে যদি আমি কাইনেটিক এনার্জি একটা গ্রাফ করতে চাই, এখানে মনে করলাম সরল দোলগতির ছবি, x ইকুয়াল টু 0, t ইকুয়াল টু 0, এখানে x ইকুয়াল টু a, এখানে x ইকুয়াল টু মাইনাস a। তাহলে এখানে গতিবেগ হচ্ছে সর্বোচ্চ, গতিশক্তিও সর্বোচ্চ। গতিশক্তি সর্বোচ্চ কোথায়? গতিশক্তি সর্বোচ্চ হচ্ছে মিন পজিশনে। আর 0 কোথায়? প্রান্ত দেশে, তাই তো? প্রান্ত ভাগে 0, x যখন a না, প্লাস মাইনাস a, x এর মান যদি প্লাস a ধরি, এদিকে ধরি, তাও এটা 0, স্কোয়ার যেহেতু আছে। x এর মান যদি মাইনাস a ধরি, মাইনাসের স্কোয়ার মানে a স্কোয়ার, তাও 0। x এর মান প্লাস মাইনাসে যাই ধরি না কেন 0 হয়, তো এদিকে এদিকে 0। তাহলে গ্রাফ যদি অঙ্কন করি কাইনেটিক এনার্জির, তাহলে এরকম হবে, তাই তো? এখানে ম্যাক্সিমাম কত? ম্যাক্সিমাম হাফ কে এ স্কোয়ার। এমনিতে যে কোনো পজিশনের জন্য এটা ফর্মুলা, কাইনেটিক এনার্জি যে কোনো পজিশনের জন্য। আর ম্যাক্সিমাম মিনিমাম করলে ম্যাক্সিমাম হচ্ছে মিন পজিশনে, গতিবেগ বেশি সেখানে, তাই গতিশক্তিও বেশি। আর প্রান্ত দেশে, প্রান্ত ভাগে, দুই সাইডে, টার্মিনাল পয়েন্টে, এক্সট্রিম পয়েন্টে গতিবেগ 0, তাই গতিশক্তিও 0। তাই এটা হচ্ছে গ্রাফ। এবার যদি আমরা টাইম পিরিয়ডের সঙ্গে এটাকে তুলনা করি, কিরকম? x যখন 0 মিন পজিশনে, সাম্যাবস্থানে, গতিশক্তি তখন সর্বোচ্চ। তাহলে x যখন 0, t এর সঙ্গে এটা কাইনেটিক এনার্জি, x যখন 0 তখন কাইনেটিক এনার্জি হাফ কে স্কোয়ার মনে করলাম এটা। x যখন t যখন এখান থেকে আসতে কত সময় লাগে? t, এই অবস্থানে t লাগে আসতে সময়, কি ভুলাল বকছি, এখান থেকে এখানে আসতে t/4, ব্যাক করতে t/4, এদিকে t/4, আবার আসতে t/4। মিন পজিশনটা হয়েছে তো ঠিকঠাক? তাহলে t/4 টাইম পরে কাইনেটিক এনার্জি 0 হয়ে যায়। t/4 পরে x ইকুয়াল টু প্লাস a হয়ে যায়, তাহলে কাইনেটিক এনার্জি মিনিমাম হয়ে যাবে। মিনিমাম মানে মনে করলাম এখানে t/4, আবার তারপরে t/4 মানে টোটাল t/2তে মিন পজিশনে চলে আসবো, কাইনেটিক এনার্জি আবার ম্যাক্সিমাম হয়ে যাবে। নেগেটিভ হওয়ার চান্স নাই, যেহেতু স্কোয়ার আছে, তাই উপরেই চলবে। তাই এটা t/4, এটা t/2, t/4, 2t/4, 3t/4, এটা হচ্ছে t। তাহলে এখান থেকে t/2তে কী হবে? ম্যাক্সিমাম। t/4 এখানে পৌঁছালো পার্টিকেলটা,
এক্সট্রিম পয়েন্টে, তো কাইনেটিক এনার্জি 0। 3t/4 এখানে যখন আসলো আবার t/4, t/4-এ গেল, t/4-এ আসলো মানে t/2 হয়ে গেল, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। t/2-তে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম কত? হাফ কে স্কোয়ার। আবার যেমন 3t/4-এ আবার প্রান্তভাগে চলে আসলো, প্রান্তভাগে কাইনেটিক এনার্জি 0, বেগ যেহেতু 0, তাই 3t/4-এ কাইনেটিক এনার্জি 0, উপরটা কাইনেটিক এনার্জি। আর টিতে মানে এখানে মেন পজিশনে আসলো, কাইনেটিক এনার্জি আবার ম্যাক্সিমাম হাফ কে এ স্কোয়ার। তাহলে সিম্পল হারমোনিক মোশনের এক টাইম পিরিয়ডে কাইনেটিক এনার্জির কয়টি অসিলেশন হচ্ছে সম্পূর্ণ? এখান থেকে নামতে চাইছে, আবার এখান থেকে নামতে চাইছে, এই গ্রাফটা নিচে নামছে, এখানে গ্রাফটা নিচে নামছে, তার মানে এখান থেকে এইখানে পর্যন্ত কাইনেটিক এনার্জি টাইম পিরিয়ড কমপ্লিট। এখানে নামছে, এখানে গিয়ে আবার নামছে, এখানে কাইনেটিক এনার্জি সেকেন্ড টাইম পিরিয়ড কমপ্লিট। অর্থাৎ বলতে পারি আমরা কাইনেটিক এনার্জির পর্যায়কাল t ড্যাশ ইজ ইকুয়াল টু t/2। t ইজ ইকুয়াল টু 2t ড্যাশ, 2t ড্যাশ ইজ ইকুয়াল টু যদি t হয়, এই টিটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের টাইম পিরিয়ড, আর সেই টাইম পিরিয়ডের মধ্যে কাইনেটিক এনার্জির টাইম পিরিয়ড গ্রাফ বলছে এখানেও নিচে নামছে, এখানেও নিচে নামছে, তার মানে এ থেকে এই পর্যন্ত সেম দশা, তার মানে একটি পূর্ণ দোলন, এদিকে একটা পূর্ণ দোলন, এটা একটা টাইম পিরিয়ড, এটা একটা টাইম পিরিয়ড, মানে সিম্পল হারমোনিক মোশনের একটা টাইম পিরিয়ড আর কাইনেটিক এনার্জি নিজের দুটো টাইম পিরিয়ড সমান। তাই কাইনেটিক এনার্জির পর্যায়কাল টি ড্যাশ ইজ ইকুয়াল টু t/2। অতএব ফ্রিকোয়েন্সি f ড্যাশ ইজ ইকুয়াল টু 2/f। বা ইউ দিয়েও প্রকাশ করা যায়। তো বস্তুকণাটির ভর যদি m হয়, যখন সরণ x মিন পয়েন্ট থেকে, তাহলে আমরা সেখান থেকে প্রত্যানায়ক বল F ইজ ইকুয়াল টু কি পাই? -m ওমেগা স্কোয়ার x। এই প্রত্যানায়ক বল সাম্য অবস্থানের দিকে, আমি সরণ যদি ধনাত্মক x এর দিকে ঘটাই, তাহলে কৃতকার্য শক্তি হিসাবে সঞ্চিত হয়। তো dx পরিমাণ সরণের জন্য কৃতকার্য যদি শুধু মানটা নির্ণয় করি আমরা, dw is equal to integration of m omega square x dx। তাহলে সম্পূর্ণ কৃতকার্য 0 to x পর্যন্ত, তাহলে এখান থেকে পাচ্ছি হাফ m ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এটাই শক্তি হিসাবে, এই কৃতকার্যের শক্তি হিসাবে সঞ্চিত থাকে। পোটেনশিয়াল এনার্জি হাফ m ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, অথবা বলতে পারি হাফ কে এক্স স্কোয়ার। বা সহজ ভাষায়, যেহেতু f ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, অতএব পোটেনশিয়াল এনার্জি u সমান হাফ কে এক্স স্কোয়ার। এনার্জি বলছি, মাইনাস হবে না, ওই স্প্রিং স্ট্রেচ করার মতো। f যেহেতু মাইনাস কে এক্স, তাহলে পোটেনশিয়াল এনার্জি হাফ কে এক্স স্কোয়ার, সেখান থেকে আমরা আসতে পারি। বা এম ওমেগা স্কোয়ার না ধরে এটা কে এক্স ধরে করতে পারি, কে এক্স ডিএক্স করে হাফ কে এক্স স্কোয়ার। অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম কোথায়? যখন এক্স এর মান ম্যাক্সিমাম, হাফ কে এ স্কোয়ার অ্যাট এক্স ইজ ইকুয়াল টু এ, প্রান্ত অবস্থানে। আর পোটেনশিয়াল এনার্জি মিনিমাম কত হবে? 0, যখন এক্স এর মান 0, অ্যাট এক্স ইকুয়াল টু 0 সাম্য অবস্থানে।
তাহলে আমরা যদি গতবারেরটা দেখি যে গতিশক্তি ম্যাক্সিমাম ছিল, গতিবেগ যেখানে ম্যাক্সিমাম মানে সাম্য অবস্থানে, আর স্থিতিশক্তি সাম্য অবস্থানে শূন্য। গতিশক্তি ছিল প্রান্ত অবস্থানে শূন্য, কিন্তু স্থিতিশক্তি প্রান্ত অবস্থানে সর্বোচ্চ। এটার যদি আমরা গ্রাফ তৈরি করি, এটা x = a, এটা x = -a, এটা x = 0। x = a বললে হবে না, +- a বলতে হবে। প্রতিবারই ভুল করছি কেন? +- a। x এর মান +a বসালেও ½ k² x এর মান -a বসালেও ½ k²। কোথায়? +- a তে। অর্থাৎ প্রথমে যদি আমি ওই গ্রাফ করি, এটা +a, এটা -a, তাহলে +a - a তে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে সর্বোচ্চ। +a তে সর্বোচ্চ, -a তেও সর্বোচ্চ পোটেনশিয়াল এনার্জি। এই হাইটটা কত? ½ k² ½ k²। আর কাইনেটিক এনার্জিটা কীরকম ছিল? এই বরাবর ছিল। +a - a তে কাইনেটিক এনার্জি শূন্য, আর মিন পজিশনে x = 0 সর্বোচ্চ ছিল কাইনেটিক এনার্জি। মিন পজিশনে সাম্য অবস্থানে বা ইকুইলিব্রিয়াম পজিশনে যখন বস্তুরা গতিশীল থাকে তখন গতিবেগ সর্বোচ্চ, তাই গতিশক্তি সর্বোচ্চ ছিল। এরকম ছিল গতিশক্তির গ্রাফ, এখন এরকম হয়েছে। এবার টাইম পিরিয়ডের সঙ্গে যদি এনার্জিটাকে ক্যালকুলেট করি আমরা, সিম্পল হারমোনিক মোশনের টাইম পিরিয়ডের সঙ্গে, তাহলে কি বলবো? প্রান্ত অবস্থানে সর্বোচ্চ, তাই T/4 যখন, তখন সর্বোচ্চ হচ্ছে T/4, এখানে 0, T/4 এর সর্বোচ্চ এখানে। আর যখন T/2, T/4 মিলে এখানে যখন পৌঁছালো তখন T/2 টাইম চলে গেছে। T/4 যেতে, T/4 আসতে, T/2 তে এখানে পৌঁছালো। তো T/4 x = 0 মিডল পয়েন্টে পৌঁছালো। মিডল পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি কত? মিডল পয়েন্টে মানে সাম্য অবস্থানে 0। তাহলে T/2 তে কি হবে? এরকম হবে। অর্থাৎ এটা হচ্ছে t = 0, এটা হচ্ছে T/4, এটা হচ্ছে 2T/4 মানে T/2, এটা হচ্ছে কোথায়? সর্বোচ্চ প্রান্তভাগে। আবার যখন এখানে আসলো তখন সর্বোচ্চ হয়ে গেল পোটেনশিয়াল এনার্জি, তাই 3T/4 এর সর্বোচ্চ এখানে। আর যখন t হয়ে গেল তখন হয়ে গেল সর্বনিম্ন, টিতে আবার হয়ে যাবে সর্বনিম্ন। তাহলে এই হচ্ছে গ্রাফ। তাহলে টোটাল টিতে কয়টা গ্রাফ আছে? এখান থেকে উঠছে, এখান থেকে উঠছে, তার মানে এখান থেকে এটা হচ্ছে T', আবার এখান থেকে এটা হচ্ছে T'। অর্থাৎ আবার বলতে পারি যে পোটেনশিয়াল এনার্জির পর্যায়কাল T' = সিম্পল হারমোনিক মোশনের পর্যায়কালের অর্ধেক, 2T' = T। অতএব ফ্রিকোয়েন্সি = 2f। তাহলে সিম্পল হারমোনিক মোশনের বা সরল দোলগতির মোট শক্তি বলতে কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি। তো যখন সরণ সমান x হলে কাইনেটিক এনার্জি, যখন সরণ x তখন কাইনেটিক এনার্জি কত? ½ k² - x²। যদি
অ্যামপ্লিটিউড বা বিস্তার এ হয়, আর পোটেনশিয়াল এনার্জি হাফ কে এক্স স্কোয়ার। অতএব মোট শক্তি টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি যোগ পোটেনশিয়াল এনার্জি হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এ স্কোয়ার মাইনাস হাফ কে এক্স স্কোয়ার প্লাস হাফ কে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ কে এ স্কোয়ার। তার মোট শক্তি হচ্ছে হাফ কে এ স্কোয়ার, হাফ ধ্রুবক, কে ধ্রুবক, অ্যামপ্লিটিউডও ধ্রুবক একটা নির্দিষ্ট সিম্পল হারমোনিক মোশনের জন্য, টোটালটাই ধ্রুবক, সমান হচ্ছে ধ্রুবক। তার মানে কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, আমরা এটাও দেখলাম যে কাইনেটিক এনার্জি যেখানে সর্বোচ্চ, পোটেনশিয়াল এনার্জি সেখানে সর্বনিম্ন। পোটেনশিয়াল এনার্জি যেখানে সর্বোচ্চ, কাইনেটিক এনার্জি সেখানে সর্বনিম্ন। তাই মোট শক্তি ধ্রুবক, কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি তারা মিউচুয়ালি কম বেশি হতে পারে, একটা কমে গেলে আরেকটা বেড়ে যাবে, আরেকটা বেড়ে গেলে আরেকটা কমে যাবে, কিন্তু টোটাল শক্তি মানে সিম্পল হারমোনিক মোশনের মোট শক্তি হচ্ছে ধ্রুবক। যদি আমরা গ্রাফিক্যালি আঁকাই, তাহলে কি করব, গ্রাফ অফ কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি ভার্সেস এক্স সরণের সঙ্গে। এটা এক্স ইজ ইকুয়াল টু এ প্রান্ত ভাগ, এটা এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ, এখানে এক্স ইজ ইকুয়াল টু 0। তো আমরা কি জানি, কাইনেটিক এনার্জি সর্বোচ্চ মিন পজিশনে এক্স যখন 0, এক্স যখন 0 তখন কাইনেটিক এনার্জি হচ্ছে সর্বোচ্চ। এখান থেকে কে ই ম্যাক্স ইজ ইকুয়াল টু হাফ কে এ স্কোয়ার, এক্স যখন 0। কাইনেটিক এনার্জি মিনিমাম সমান 0 at x is equal to plus minus a। গ্রাফটা হবে না তাই সমান রাখবো। আর পোটেনশিয়াল এনার্জি মিনিমাম সমান 0 যখন x is equal to 0। পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হাফ কে এ স্কোয়ার যখন এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ। তাহলে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম এক্স জিরোতে ম্যাক্সিমাম হাফ কে এ স্কোয়ার, পোটেনশিয়াল এনার্জিও ম্যাক্সিমাম হাফ কে এ স্কোয়ার, কিন্তু মিন পজিশনে না, প্রান্ত বিন্দুতে। তাই এনার্জি, এটা যদি টোটাল এনার্জি হয়, এই হাইটে টোটাল এনার্জি থাকবে হাফ কে এ স্কোয়ার। এবার কাইনেটিক এনার্জি মিন পজিশনে এই যে মিন পজিশন এক্স ইকুয়াল টু 0, কাইনেটিক এনার্জি মিন পজিশনে সর্বোচ্চ, তাহলে এখানে যখন থাকবে কাইনেটিক এনার্জি সর্বোচ্চ, আর প্লাস এ আর মাইনাস এতে কাইনেটিক এনার্জি 0, তাহলে এখানে 0, এখানে মিন পজিশনে সর্বোচ্চ, তাহলে কাইনেটিক এনার্জির গ্রাফটা ছিল এরকম। আর পোটেনশিয়াল এনার্জি কি বলছে, মিন পজিশনে গোল্লা 0, প্রান্তভাগে ম্যাক্সিমাম, তাহলে এখানে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম, এখানে ম্যাক্সিমাম, আর এখানে 0, তাই পোটেনশিয়াল এনার্জি এখানে 0, এখানে ম্যাক্সিমাম, এখানে ম্যাক্সিমাম, তাহলে এরকম আসবে। এটা হচ্ছে কালোটা হচ্ছে কাইনেটিক এনার্জির গ্রাফ এক্স এর সঙ্গে, আর নীলটা হচ্ছে
পোটেনশিয়াল এনার্জির গ্রাফ এক্স এর সঙ্গে, x ইকুয়াল টু a প্লাস a। তো কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির গ্রাফ এক্স এর সঙ্গে এরকম হবে এবং তাদের মোট শক্তি হচ্ছে 0। মোট শক্তি টোটাল এনার্জি হচ্ছে ধ্রুবক হাফ কে এ স্কোয়ার। যখন কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হাফ কে এ স্কোয়ার হয়ে যাচ্ছে তখন পোটেনশিয়াল এনার্জিটা 0 হয়ে যাচ্ছে, তাই সমষ্টি হাফ কে এ স্কোয়ার। যখন পোটেনশিয়াল এনার্জি হাফ কে এ স্কোয়ার হয়ে যাচ্ছে তখন কাইনেটিক এনার্জি 0 হয়ে যাচ্ছে, প্রান্তভাগে গতিবেগ 0 মানে গতিশক্তি 0, তাই সমষ্টি হাফ কে এ স্কোয়ার। এবং যে কোনো মুহূর্তে, এটা যে কোনো মুহূর্তে যখন সরণ এক্স তখন তাদের সমষ্টি হচ্ছে ধ্রুবক হাফ কে এ স্কোয়ার। তাই টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু হাফ কে স্কোয়ার সমান ধ্রুবক সমান লেখা যায় কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম সমান ইজ ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম। এটাই হচ্ছে মোট শক্তির ফর্মুলা। তাহলে আমরা সিম্পল হারমোনিক মোশনের কি পেলাম? সাম্য অবস্থানে এক্স ইজ ইকুয়াল টু 0-তে সাম্য অবস্থানে আর এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এতে মানে প্রান্ত অবস্থানে কি পাচ্ছি? এক্স ইজ ইকুয়াল টু 0-তে 1 নম্বর সরণ 0, এক্সটাই তো সরণ, সরণ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ বিস্তারের সঙ্গে সমান। বেগ সর্বোচ্চ সাম্যাবস্থানে যখন বস্তু গতিশীল থাকে বস্তু কণাটি তখন বেগ হচ্ছে সর্বোচ্চ। বেগ কত? বেগ সর্বোচ্চ ওমেগা এ প্লাস মাইনাস ওমেগা এ। এখানে বেগ সর্বনিম্ন প্রান্তভাগে থেমে যায় মুহূর্তের জন্য, তাই বেগ সর্বনিম্ন সমান 0। এখানে ত্বরণ সর্বনিম্ন সমান 0। প্রান্তভাগে ত্বরণ সর্বোচ্চ সমান প্লাস মাইনাস ওমেগা স্কোয়ার এ। এখানে গতিশক্তি বেগ সর্বোচ্চ, তো গতিশক্তিও সর্বোচ্চ। কত? হাফ কে এ স্কোয়ার, এটা প্লাস মাইনাস হয় না। এখানে গতিশক্তি প্রান্তভাগে বেগ কমে যায়, বেগ 0 হয়ে যায়, তাই গতিশক্তিও 0। সর্বনিম্ন সমান 0। স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি হাফ কে এক্স স্কোয়ার, এক্স এর মান 0, তো স্থিতিশক্তিও 0 সর্বনিম্ন। এখানে স্থিতিশক্তি সর্বোচ্চ কত? হাফ কে এ স্কোয়ার। এখানে স্থিতিশক্তি সর্বোচ্চ। এই তফাৎগুলো একটু মনে রাখলে সুবিধা। এখানে রেস্টোরিং ফোর্স প্রত্যানয়ক বল প্রত্যানয়ক বল 0 সাম্য অবস্থানে, আর এখানে প্রত্যানয়ক বল সর্বোচ্চ। আজকের জন্য এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ।